লাউ ভালো লাগে না এমন মানুষ খুব কম পাওয়া যাবে। লাউ যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু খুব দারুণ একটা স্বাদ লাগে। তো আজকে ভাবলাম লাউটাকে একটু অন্যভাবে রান্না করি। জানি না এইভাবে লাউ রান্না কে কে পছন্দ করে। এদিকে লাউয়ের ছিলকাগুলো রেখে দিয়েছি, কখনো লাউয়ের ছিলকা নিয়ে মজাদার কোনো রেসিপি দেখাবো। তো এইদিকে লাউগুলোকে একদম সুন্দরভাবে কেটে নিয়েছিলাম, একটু বড় বড় করে পিস করে নিতে হবে যেহেতু লাউটা আজকে অন্যভাবে রান্না করব। এরপরে যখন মানে এটাকে কি বলে কিউব কিউব করে কেটে নিচ্ছিলাম, তো কাটা যখন কমপ্লিট হয়ে গেল, এদিকে গরুর মাংস নিয়ে নিয়েছে। আসলে গরুর মাংসটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, আর গরুর মাংসের যে একটা এক্সট্রা তেলটা বের হবে সেই তেলটাকে কিন্তু ফেলে দিতে হবে। যেহেতু বুঝতে আর বাকি নেই লাউটাকে আমরা আজকে গরুর মাংস দিয়ে রান্না করব, তো এদিকে এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু ফেলে দিলে কি হবে যে লাউয়ের মধ্যে, লাউ কিন্তু সাধারণত খুব হালকা মশলা দিয়ে রান্না করলে বেশি পরিমাণে স্বাদ লাগে। তো এখানে যে গরুর মাংসের যে এক্সট্রা চর্বি বা তেলের যে তেলটা থাকবে এটা কিন্তু লাউয়ের সাথে দিয়ে রান্না করলে ভালো লাগে না। তো এইদিকে আমি তেল আর পেঁয়াজটাকে ভালো মতন একটু পোড়া পোড়া করে নিয়ে এখানে এলাচ গরম মশলাগুলো সব কিছু অ্যাড করে আদা রসুন বাটা এগুলোও দিয়ে নিয়েছি, এবং সবগুলো মানে আদা রসুন বাটাটা কিন্তু মানে পরিমাণ মতন দিয়ে নেবেন, যে আমি আমার গরু মাংস যে পরিমাণে ছিল ঠিক গরু মাংসর স্ট্যান্ডার্ডে মশলাগুলো হবে। তো এখানে সবগুলো মশলা যখন মোটামুটি ভাজা ভাজা কষানো হয়ে গিয়েছিল, বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু আদা রসুন বা এই মশলাগুলো কষানোর পরে কিন্তু আমি হলুদটা দিব। হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে, হলুদ 2 চামচের মতন দিব। আর শুকনা মরিচ বা লাল মরিচ যেটাই বলি না কেন সেগুলো যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী ঝালগুলো অ্যাড করে নিব। তো এখানে আমি প্রায় 2 চামচের মতন ঝাল নিয়ে নিয়েছি, কারণ লাউয়ের সাথে অতিরিক্ত ঝাল হলে তাহলেও কিন্তু ভালো লাগবে না, কারণ লাউয়ের নিজস্ব স্বাদটা কিন্তু একটু পানসে টাইপের। তো লাউটা যখন তরকারিটা যদি পানসে টাইপের হয় তাহলে লাউয়ের স্বাদটা ফিল করা যায়। তো এখানে কিন্তু তেলও আমি খুব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি, কারণ তেলটা প্রথমবারও বলেছি লাউয়ের সাথে বেশি অতিরিক্ত তেল হলে ভালো লাগবে না। তো এখানে যখন তেলটা ভেসে উঠছিল মোটামুটি, তখন আমি এক এক করে মানে মশলাটাকে আরও ভালো মতন বেশ খানিকটা সময় কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এখানে ভাজা ভাজা যখন মোটামুটি হয়ে গিয়েছে তারপরে আমি এখানে অ্যাড করব গরুর মাংসটা। গরুর মাংসটাকে অ্যাড করবার এখানে ভালো মতন কষিয়ে নিতে হবে। যতক্ষণ না ভালো মতন গরুর মাংসটা কষানো হয় আমরা অপেক্ষা করব গরুর মাংসটা পারফেক্টলিভাবে কষানো হয়ে গেলে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একদম একটা তেল ভেসে আসছে, মানে যে কোনো রান্না যখন সুন্দর তেল ভেসে আসে, রঙটা যখন সুন্দর একটা কালার নিজস্ব কালার চলে আসে, তখনই মনে হয় যে তরকারিটা খেতে অনেক লোভনীয় হবে। এবং মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে গিয়েছে তার উপরে লাউ দিয়ে নিয়েছি, লাউ দিয়ে লাউটাকে আরেকটু ভালো মতন কষিয়ে নেবার পরে আমি পরিমাণ মতন পানি দিয়ে নিয়েছি। যেহেতু লাউগুলোকে কিন্তু একটু বড় করে মানে কাটা হয়েছে, তো সেদ্ধ হতে কিন্তু লাউয়েরও একটা সময় লাগবে। তো অবশ্যই সেজন্য পানির পরিমাণটা মোটামুটি বুঝে শুনে দিতে হবে, যে একেবারে কম দিলে যে ধারণা হবে যে লাউ তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর মাংসটা কিন্তু অবশ্যই শুধুমাত্র কষানো না, গরুর মাংসটা কিন্তু ভালো মতন সেদ্ধ করে লাউটাকে দিতে হবে, তা না হলে কিন্তু গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে। তো এখানে যখন মোটামুটি মানে লাউ এবং গরুর মাংস সেদ্ধ হয়ে আসছে, মোটামুটি হয়ে আসছে, দেখতে পাচ্ছেন যে মানে খুব আমি চারপাশে মশলাগুলোও অ্যাড করে দিচ্ছি। আমাদের অনেক সময় যখন মানে মাংসটা যখন হয়ে যায় বা তরকারিগুলো হয়ে যায় আশেপাশে লেগে থাকে, এই জন্য সুন্দর মতন গুছিয়ে নিচ্ছিলাম। আর উপরে বেশ কয়েক পিস কাঁচামরিচও দিতে পারে, তো আমার কাঁচামরিচ সেদিন ছিল না, শুকনো মরিচে আমি দিয়ে নিয়েছি। তরকারিটার রঙটা খেতে মানে একটা ফ্লেভার সব কিছু মিলে অন্যরকম একটা স্বাদ আসছে, এবং তৈরি হয়ে গেল লাউ দিয়ে গরুর মাংস। এই তরকারি বা এই রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই